বাংলাদেশের লাল সবুজ পতাকার জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে লড়াই করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই পতাকা নিয়েই ৪২,০০০ ফুট উপর থেকে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন আশিক চৌধুরী। বর্তমানে তিনি আছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি জানবো তার সেই এক্সপিরিয়েন্সের কথা। কেমন আছেন আশিক ভাই? আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ, আছি ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার যে রেকর্ড গড়ার যেই মুহূর্তটা, সেই স্টোরিটা যদি আমাদের কাছে একটু শেয়ার করতেন সবার কাছে। লাস্ট 6 মাস ধরে এটা নিয়ে প্ল্যান করছি। ৪২,০০০ ফুট থেকে ঝাঁপ দিব। সেই জাম্প করার জন্য একটা স্পেশাল প্লেন লাগবে, আমেরিকা গেলাম সেটার জন্য। তো তার আগের দিন প্র্যাকটিস জাম্পটা খুবই ভালো হয়েছিল, যদিও ওয়েদার একটু খারাপ ছিল, বাট আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা রেডি থাকো। তো আমি সারা রাত আসলে ঘুমানোর সুযোগ হয়নি। রাত ১:৩০টার সময় আমাদেরকে জানানো হলো যে ভোর ৪টার সময় আমাদেরকে থাকতে হবে ড্রপ জোনে প্রিপারেশন নেওয়ার জন্য। তো আমরা পৌঁছালাম, সেখানে গিয়ে ১ ঘন্টা আগে থেকে অক্সিজেন নিয়ে আমরা ফুল নাইট্রোজেন বডি থেকে বের করে প্রিপারেশন নিলাম। প্লেন টেক অফ করেছে 8:45টার দিকে। তো খুবই ভেবেছিলাম জাম্পটা খুব ইজি হবে, এবং আগের দিন বাংলাদেশ পতাকা নিয়ে আমরা একটা প্র্যাকটিস জাম্পও করেছিলাম, ওটা খুব সুন্দর হয়েছিল। বাট অ্যাকচুয়াল জাম্পটা ওয়াজ ফার মোর চ্যালেঞ্জিং। ৪২,০০০ ফিট উচ্চতায় যেহেতু এই ধরনের এত বড় পতাকা নিয়ে আগে কখনো কেউ জাম্প করেনি, তাই আমাদের কাছে কোনো প্রেসিডেন্ট ছিল না যে আসলে এটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। তো সেটাই হয়েছে। বের হওয়ার পরপরই আমরা বুঝতে পেরেছি যে দিস উইল বি ভেরি ডিফিকাল্ট। সো এক হচ্ছে ওই উচ্চতায় বাতাস একদমই না থাকার কারণে অ্যারোডাইনামিক ব্যালেন্স মেনটেন করা খুব ডিফিকাল্ট ছিল। আরেকটা হচ্ছে যে এত বড় পতাকা হওয়ার কারণে সেই পতাকাটা আমাকে একবার ডানে একবার বায়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, বাট পতাকা ধরে থাকাটাই তখন একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো তখন মনে হচ্ছিল যে এটা তো একদমই একবারই অ্যাটেম্প নেওয়া সম্ভব, এবং তখন দেশের মান সম্মানের ব্যাপার। সো সেটা করেই নেমে এসেছি। মাঝখানে বেশ কিছু ইমার্জেন্সিও হয়েছিল, ল্যান্ড করার পরে কিছু মাইনর ইনজুরিও হয়েছে। যেহেতু আমি পুরোপুরি ফিজিক্যালি ট্রেন হয়ে গিয়েছিলাম, ফাইনালি আমি একটা ধান খেতে গিয়ে পড়েছি, বাট আল্লাহর রহমতে সব মিলে সুস্থভাবে ফেরত আসতে পেরেছি কিছু মাইনর ইনজুরি নিয়ে। এবং তার চেয়ে বড় কথা যে আমরা যেই অবজেক্টিভ নিয়ে গিয়েছিলাম রেকর্ড ব্রেক করার জন্য, সেই অবজেক্টিভ অ্যাটলিস্ট অ্যাচিভ হয়েছে, এটা আমরা জানতে পেরেছি এই বুধবার জাজের কাছ থেকে। পতাকা নিয়ে যখন ড্রাইভ করলেন, তখন সেই মুহূর্তে আসলে মাথায় কি ঘুরতেছিল যে এত উচ্চতা থেকে লাফ দিলেন? এটা তো অবশ্যই অন্য সব ড্রাইভিং থেকে একদমই আলাদা। সো খুবই এক্সাইটেড ছিলাম জাম্প করার ঠিক আগ পর্যন্ত, এবং এটা নিয়েও এক্সাইটেড ছিলাম যে পতাকা নিয়ে জাম্প করবো। এটা তো একটা বড় ইমোশনের ব্যাপার, আমাদের সবার জন্যই পতাকা খুবই একটা ইমোশনের জায়গা। জাম্প করার পরপরই আমরা বুঝতে পেরেছি যে 8-10টা জাম্পের মতো হবে না, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করেছি। সো আপনারা অনেকেই আমাকে একটা ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে মহাকাশের পৃথিবী এরকম গোল দেখা যাচ্ছে, তার উপরে বাংলাদেশের পতাকা নিয়ে আমি পড়ছি। আমার খুব শখ ছিল যে ওই ভিউটা আমি নিজে দেখব, যে পৃথিবী গোল দেখা যাবে। আনফর্চুনেটলি জাম্পের সময় আমি এত পতাকার দিকে কনসেন্ট্রেট করছিলাম, পুরোটাই সময় পতাকার দিকে তাকিয়েছিলাম যে পতাকাটা যাতে কোনোভাবে ছিঁড়ে না যায়। 2 নাম্বার হচ্ছে যে পতাকাটা আমাকে যেই দিকে নিচ্ছে আমাকে কাউন্টার ফোর্স দিয়ে ওটাকে ম্যানেজ করতে হচ্ছে। সো আমি কনসিস্টেন্টলি আসলে পতাকার দিকে তাকিয়েছিলাম। আমার ওই বিউটিফুল সিনারি, যেটা পৃথিবী সুন্দর করে দেখা যাবে, ওটা দেখা হয়নি, ওটা আমি ভিডিওতেই দেখতে হয়েছে আর কি। তো এটাই। আর ল্যান্ড করার পরে সেন্স অফ রিলিফ অ্যান্ড খুবই পার্সোনাল অ্যাচিভমেন্টের একটা ব্যাপার তো অবশ্যই আছে, বাট তার চেয়েও বড়ো কথা যে দেশের মান সম্মানের ব্যাপার, সেই মান সম্মানটাকে ধরে রাখতে পেরেছি, এটা দ্যাট ওয়াজ এ ভেরি বিগ গুড ফিলিং। যখন ড্রাইভিং করলেন, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে কিনা আপনার? প্রথমত হচ্ছে যে যেহেতু অত উচ্চতায় কোনো বাতাস নেই, তো টিপিক্যাল স্কাই ডাইভে যেই বাতাসের এগেনস্টে কাউন্টার ফোর্স দিয়ে আমরা বডি ব্যালেন্স ম্যানেজ করি, সেটা করার সুযোগ হয়নি। পতাকাটা আমাকে ডানে বামে যে ছুঁড়ে ফেলবে সেটাকে ম্যানেজ করার জন্য কী করতে হবে এটা আমাদের কারো জানা ছিল না। এটা আমরা মানসিকভাবে বিভিন্নভাবে সিনারিও চিন্তা করেছি, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা আরও অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দেখা দিল। সো ওটাকে ধরে রাখাই তখন এত চ্যালেঞ্জ ছিল যে আমি অর্ধেক রাস্তা আস্তে আস্তে আমি অলমোস্ট অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। যদিও অক্সিজেন সাপ্লাই ছিল, কিন্তু বডির উপর এত প্রেশার ছিল এবং কানের উপরও এত প্রেশার ছিল যে আমার সেন্সগুলো আসলে স্লোলি ফেড করা শুরু করেছিল। আর আনফর্চুনেটলি লাস্টে এসে এগেন যেহেতু এনার্জি কমপ্লিটলি ড্রেন করে গেছিলো, আমি একটা স্পিনে চলে গিয়েছিলাম। স্কাই ডাইভারদের জন্য এটা খুবই ডেঞ্জারাস, যে যদি আপনি একবার একটা স্পিনে চলে যান তাহলে ওই অবস্থায় আসলে প্যারাশুট খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। প্যারাশুট খোলার জন্য আমাদের একটা ছোট্ট হ্যান্ডেল ধরে টান দিতে হয়, সেটা আমাদের পিছিয়ে ব্যাগের মধ্যে থাকে। সেই আপনি যদি মনে করেন যে ফ্যানের পাখার মতো ঘুরছেন, তখন আসলে ওই সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে প্যারাশুটটা খুঁজেই পাওয়া যায় না। তো ওটা পেতে আমার অনেক সময় লেগেছে, এবং তারপরে যেহেতু আমি ঘুরছিলাম, প্যারাশুট খোলার পরেও প্যারাশুটটা কমপ্লিটলি পেঁচিয়ে গিয়েছিল, সেটাকেও আবার ছুটাতে একটু সময় লেগেছে।
সো সব মিলিয়ে ফাইনালি আমি যখন প্যারাশুট ঠিকভাবে ইনফ্লেট করতে পেরেছি ততক্ষণে আমি মাটির অনেক কাছে চলে এসেছিলাম। সো যেখানে ল্যান্ড করার কথা তার থেকে অনেক দূরে একটা ধান খেতে গিয়ে পড়েছি। সো অল ইন অল কোয়াইট এ ফিউ চ্যালেঞ্জেস, যেগুলো আসলে মেন্টালি আমরা চিন্তা করেছিলাম হতে পারে, কিন্তু আসলেই হবে এটা আশা করি নাই আসলে আগের দিনের প্র্যাকটিস জাম্পের পরে। আপনি তো দীর্ঘদিন যাবৎ এই স্কাই ড্রাইভিংয়ের সাথে আছেন, কিন্তু আমরা যেটা জেনেছি যে আপনি ছোট থেকেই একটু উচ্চতা ভীত ছিলেন, সেই ক্ষেত্রে এই জিনিসটা কাটিয়ে কিভাবে মানে এত রিস্ক? আমার অ্যাক্রোফোবিয়া এখনও আছে। আমি দোতলা থেকে নিচে তাকাতে পারি না, ছাদের থেকে একেবারেই তাকাতে পারি না। বাট আমার কাছে মনে হয় যে ওইটাকে আমি একটা আসলে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, যে পারি না বলেই পারবো না এরকম তো কোনো কথা নেই। চ্যালেঞ্জ মোকাবিলা করাটাই আসলে ওইটাই আমার একটা বড় কারণ ছিল যে আমি স্কাই ডাইভ ট্রাই করতে চাই। আর সত্যি কথা বলতে আপনি যখন 14-15 হাজার ফিট থেকে ঝাঁপ দিবেন তখন আসলে মাটি এত দূরে থাকে যে আপনার হাইটের সেন্সটা কাজ করে না। তখন আপনার মনে হবে যে আপনি ফ্লাই করছেন, আপনি আসলে যে পড়ছেন এটা ওই সেন্সটা আসলে কাজ করে না। কারণ 12,000-14,000 ফিটে মিনিটে আপনার 10,000 ফিট পড়াটা আসলে পার্সেন্টেজ ওয়াইজ প্রতি সেকেন্ডে খুব ছোট্ট একটা ডেল্টা। সো সেটা আমাকে এখন আর একদমই বদার করে না। পরবর্তী লক্ষ্যটা কি? ইচ্ছা আছে যে আমি আশা করছি যে এই ইনিশিয়েটিভটার ভিতর দিয়ে গতানুগতিক স্পোর্টসের বাইরে, ট্রেডিশনাল স্পোর্টসের বাইরে যেই স্পোর্টসগুলো নিয়ে আমরা অনেকে কাজ করছি তারা একটা প্ল্যাটফর্ম পাবে। যত বেশি পরিচিতি হবে তারা হয়তো ওই সাপোর্টটা পাবে স্পন্সরদের কাছ থেকে, এবং তারা ওই এনকারেজমেন্টটা পাবে জাতির কাছ থেকে যে তারা যাতে নেক্সট লেভেলে কিছু করতে পারে। সো সেইটা নিয়ে আমি কাজ করার ব্যাপারে আমি খুবই ইন্টারেস্টেড। হোপফুলি আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারবো এবং একসাথে মিলে কাজ করব। আর স্কাই ডাইভ নিয়ে আরও কিছু রেকর্ড নিয়ে অ্যাটেম্প করার ইচ্ছা আছে। খুব বেশি ডিটেলে যেতে চাই না, বাট আগামী বিজয় দিবস নিয়ে একটা প্ল্যান আছে, দেখা যাক। বর্তমান তরুণ প্রজন্মের জন্য আপনাদের এই স্কাই ড্রাইভ নিয়ে কী ধরনের পরামর্শ দেবেন আপনি? আমার পার্সোনাল পরামর্শ হচ্ছে যে প্রথমত অ্যাডভেঞ্চারের ন্যাক অনেকেরই থাকে, অনেকেই খুবই ফ্যাসিনেটেড হন, কিন্তু অনেকেই মনে করেন যে এটা অসম্ভব এক্সপেন্সিভ একটা স্পোর্ট। কথাটা একদমই সত্য না, এটা আসলে অত এক্সপেন্সিভও না। সো আমার সাজেশন হবে যে তারা যদি কাউকে চিনেন স্কাই ডাইভ কমিউনিটির মধ্যে বা আমাকেও রিচ আউট করতে পারেন, আই এম ভেরি হ্যাপি টু শেয়ার যে আসলে কীভাবে নেক্সট স্টেপে যাওয়া যাবে। আর সবসময়ই বেস্ট হচ্ছে একটা ট্রাই করা, একটা জাম্প করে দেখেন। আপনার মনে হতে পারে আপনি করতে চান, কিন্তু আসলে প্রথম জাম্পটা করার পর বুঝতে পারতে পারেন যে এটা আসলে আপনার করার কথা ছিল না। আর উল্টাটাও হতে পারে, আপনি নেমে এসে বললেন যে না আমি এখন আবার কখন আমি প্লেনে উঠবো আবার। সো ট্রায়াল করে দেখা যে এটাই আসলে আপনার স্পোর্ট কিনা, আপনার প্যাশন পয়েন্ট কিনা। আর যদি প্যাশন পয়েন্ট হয়, প্যাশনটাকে আসলে নার্চার করা। আমি 2012-তে শুরু করেছিলাম, প্রথম জাম্প করেছি, তারপরে কিন্তু আমি 10 বছর কোনো জাম্প করি নাই প্রায়। এবং সেই 10 বছর জাম্প করি নাই এই কারণে না যে আমার প্যাশন ছিল না, কিন্তু আমার ফাইন্যান্সিয়াল ক্যাপেবিলিটি বলেন বা আমার সময় বলেন কোনোটাই হয়ে ওঠেনি। কিন্তু আমি প্যাশনটাকে মাথায় রেখেছি যে আমি কোনো একদিন করব। সো আমি স্লোলি আবার যখন ওই সুযোগটা হয়েছে তখন আমি আবার ওটাতে ফেরত গেছি। সো আমার সাজেশন হবে যে গিভ ইট এ ট্রাই অ্যান্ড লেটস সি। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, কোন দলকে সাপোর্ট করছেন এবং আপনার বেস্ট ফেভারিট প্লেয়ারকে? বাংলাদেশকে সাপোর্ট করছি। আমার ফেভারিট প্লেয়ার বাংলাদেশ টিমে 2 জন। সাকিব ডেফিনেটলি, কারণ আমি বিসিবিতে আমার আসা যাওয়া ছিল। সাকিবের ডেডিকেশন লেভেল নিয়ে আমার কোনো সন্দেহ নেই, এবং সে যতটুকু খাটাখাটনি করে এখানে এসেছে, যেই পরিমাণ অ্যাকচুয়াল স্পোর্টটা আমরা দেখি বা তার পিছে যে সে যেই পরিমাণ প্র্যাকটিস করে, এটা সবাই ফুল স্পোর্টস কমিউনিটিতে সবাই খুবই রেসপেক্ট করে। সো এই ব্যাপারে আমার এই জন্য আমি সাকিব খুবই রেসপেক্ট করি পার্সোনালি, যে সেই জিনিসটা করে। আর আরেকজন হচ্ছে মাহমুদুল্লাহ, পার্সোনালিও চিনি এই কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সে, আমার ধারণা যে সে দলে একটা স্থিরতা নিয়ে আসে। এবার বিশ্বকাপে কি প্রত্যাশাটা কামনা করছে? বিশ্বকাপে বাংলাদেশ থেকে প্রত্যাশা বিশ্বকাপ, এটা ছাড়া তো কোনো প্রত্যাশা নেই, বিশ্বকাপ জিতবে। ধন্যবাদ আশিক ভাই। প্রথমবারের মতো গিনেস বুকে স্কাই ড্রাইভার হিসেবে নাম লেখাচ্ছেন আমাদের আশিক চৌধুরী ভাই। তার জন্য শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।